সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ষষ্ঠার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, গতদিন আমি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নের লেসন 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি লেসন 3 নিয়ে আলোচনা করব। এখানে আছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা নির্ণয় এবং ধাতু নিষ্কাশন। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে বৈদ্যুতিক পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। বৈদ্যুতিক পরিবাহিতা দুই ধরনের। একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহিতা, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা। আসলে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহিতা কোনগুলো? যেমন সকল ধাতু, বিশেষ করে ইলেকট্রনিক পরিবাহিতাকে সমর্থন করে। কঠিন ধাতু থাকে, গলিত ধাতু থাকে। যেমন আমরা জানি কঠিন ধাতু হচ্ছে ম্যাক্সিমাম ধাতু এই কঠিন অবস্থায় থাকে, মাত্র 4টা ধাতু পদার্থ তরল অবস্থায় থাকে। সেগুলো কি কি দেখি বলতে পারো কিনা শিক্ষার্থী? সেগুলো হচ্ছে গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এমনি আসলে মৌলিক পদার্থ 5টা মৌলিক পদার্থ তরল অবস্থায় থাকে। এই পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌলিক পদার্থ আছে তার মধ্যে 5টা মৌলিক পদার্থ তরল অবস্থায় থাকে। সেগুলো হচ্ছে গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, ফ্রান্সিয়াম আর ব্রোমিন। ব্রোমিনটা হচ্ছে একটা অধাতব পদার্থ। আর এই 5টা পদার্থ হচ্ছে সাধারণত ধাতব পদার্থ, এবং এদের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় না। তবে বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে তাদের একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের মাধ্যমে তাদের পরিবাহিতা নির্ণয় করা সম্ভব। এছাড়া যে কোনো ধাতব পদার্থ, বিশেষ করে কঠিন ধাতু যেগুলো আছে, তাদের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাদের বিভব পার্থক্য নির্ণয়ের মাধ্যমে তাদের বৈদ্যুতিক পরিবাহিতা নির্ণয় করা সম্ভব। আর যেগুলো বিশেষ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, যেমন মনে করো তীব্র বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিভিন্ন আয়নিক যৌগের জলীয় দ্রবণ, মনে করো বিভিন্ন অ্যাসিডের জলীয় দ্রবণ, বিভিন্ন ক্ষারকের জলীয় দ্রবণ, তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে সেখানে যে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তা নির্ধারণ করা যায় বৈদ্যুতিক পরিবাহিতা একটা নির্দিষ্ট যন্ত্র দিয়ে, যেটা হচ্ছে পরিবাহিতা মাপক একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন বস্তু, বিভিন্ন তরল বস্তু যেগুলো তড়িৎ বিশ্লেষ্য হয়, যেগুলো অর্ধ স্বল্প মাত্রায় তড়িৎ বিশ্লেষ্য হয়, সেগুলো সাধারণত আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা নির্ণয় করতে আমরা পারি। তাহলে আসলে সুপ্রিয় শিক্ষার্থী, তড়িৎ পরিবাহিতা নির্ণয়ের একটা একক আছে। একক একটা নয়, দুইটা। একটা হচ্ছে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার, আর একটা হচ্ছে মিলি সিমেন্স পার সেন্টিমিটার। এটা হচ্ছে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার। আর একটা হচ্ছে মিলি সিমেন্স পার সেন্টিমিটার। অনেক সময় পরীক্ষা আসে, এমসিকিউতে আসে, এমনি সৃজনশীল প্রশ্নে আসে, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যে বৈদ্যুতিক পরিবাহিতার একক। সুপ্রিয় শিক্ষার্থী, বৈদ্যুতিক পরিবাহিতার একক হচ্ছে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার এবং মিলি সিমেন্স পার সেন্টিমিটার। এই এককে সাধারণত আমরা পরিবাহিতা ইন্ডিকেটর করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমরা মনে করো একটা বস্তু, বিশেষ করে আমরা পরিবাহিতা নির্ণয়ের জন্য আমরা যে সমস্ত পদার্থ ব্যবহার করি, সে সকল পদার্থ হচ্ছে বিশেষ করে একটা পরিমাপক যন্ত্র আমাদের লাগবে। যেটা পরিমাপক যন্ত্র, একটা হচ্ছে পরিমাপক যন্ত্র, সেটা লাগবে। একটা বিকার লাগবে, প্রায় 100 মিলিলিটার আয়তনে একটি বিকার লাগবে। এবং এই পরিমাপক যন্ত্রের মাধ্যমে আমরা যে একটা বস্তুর
মনে করো পরিবাহিতা নির্ণয় করব, যেটাকে আমি পরিবাহিতা মাপক যন্ত্র বলে থাকি। পরিবাহিতা 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 মাপক পরিবাহিতা মাপক এটা হচ্ছে পরিমাপক যন্ত্র বা পরিবাহিতা পরিবাহিতা মাপক যন্ত্র বলা হয়। 100 মিলিলিটার একটা বিকার নেবে এবং সেখানে ডেসিমোলারে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়া হয়, সলিউশন নেওয়া হয়। আবার যে বস্তুগুলো তুমি সাধারণত পরিবাহিতা নির্ণয় করবে সে সকল পদার্থ এখানে ব্যবহার করা যায়। বিশেষ করে সেখানে ব্যবহার করা হয় যে মনে করো 5% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন দ্রবণ, তারপর হচ্ছে 5% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ এবং ট্যাপের পানি। আমরা ট্যাপের পানি ব্যবহার করে থাকি, ট্যাপের পানি ভূগর্ভস্থ পানি। তারপর হচ্ছে পাতিত পানি, ডিস্টিলড ওয়াটার, পাতিত পানি। এই সমস্ত মেটেরিয়াল উপকরণ আমরা ব্যবহার করে থাকি। সাধারণত আমরা এই উপকরণগুলোর মধ্যে এটা হচ্ছে একটা যন্ত্র যেটার মধ্যে কতটুকু বিদ্যুৎ পরিবাহিতা হলো সেটা ইন্ডিকেটর করবে। সেই যন্ত্রটার নাম হচ্ছে পরিবাহিতা মাপক যন্ত্র। আমরা একটা বস্তুর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করবো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তখন তাদের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটার একক মিলি সিমেন্স পার সেন্টিমিটার সাধারণত আমরা প্র্যাকটিক্যালি বের করে থাকি। এটা তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী, এটা একটা প্র্যাকটিক্যালের একটা প্রশ্ন। এটা প্র্যাকটিক্যাল আবার থিওরিতে আসতে পারে অনেক সময়। যে প্রশ্নগুলো যে প্র্যাকটিক্যাল আছে যে থিওরিতে আসবে না সে ধরনের কোনো কথা নেই, সেগুলো থিওরিতে আসতে পারে। এই ধরনের প্রশ্ন তোমার কাছ থেকে জানতে চাইতে পারে যে এই সমস্ত পদার্থে পরিবাহিতা কিভাবে নির্ণয় করা হয় এবং এদের পরিবাহিতা ভিন্নতার কারণ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। কিন্তু আসলে আমরা যখন এই উপকরণগুলো দিয়ে যখন পরিবাহিতা মাপক যন্ত্র দিয়ে যখন আমরা প্রত্যেকটা বস্তুর পরিবাহিতা নির্ণয় করব, তখন সেখানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম কাজটি হচ্ছে কার্যপদ্ধতির মধ্যে প্রথমে আসবে যে তোমাকে একটা বিকার অর্থাৎ এই 100 মিলিলিটার একটা বিকারের মধ্যে তোমাকে ডেসিমোলার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দিতে হবে। পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে এই যে পরিবাহিতা মাপক যন্ত্র আছে সেই যন্ত্রটিকে সেলিব্রেশন করতে হবে, অর্থাৎ একটা ক্রমাঙ্কন ডাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এটা যখন তুমি নিয়ে নেওয়ার পর তুমি এটা ডেসিমোলার পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে দ্রবণের মধ্যে যখন ডুবাইয়ে এই পরিবাহিতার মাপকের একটা মান, বৈদ্যুতিক মান 14.12 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার নিয়ে আসতে হবে। আনার পর এটা সেখান থেকে ওই ডেসিমোলার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে সেটাকে উঠে নিতে হবে। উঠে নিয়ে এটাকে ভালো করে দৌত করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে, বিকারের মধ্যে ডেসিমোলার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে সেখানে তোমাকে পরিবাহিতার মাপক যন্ত্রটা ডুবাইয়ে দিতে হবে। ডুবাইয়ে এটার যে একটা ক্রমাঙ্কন দাগ আছে সেটাকে স্থির করতে হবে। করার পর তোমাকে ইলেকট্রোডের যে পরিবাহিতার মান সেটা 14.12 মিলিসিমেন্স পার সেন্টিমিটার নিয়ে আসতে হবে। আনার পর তুমি সেটা এখান থেকে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে এটাকে ভালো করে পানি দিয়ে দৌত করে ফেলতে হবে। ভালো করে পানি দিয়ে দৌত করার পর এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে আবার তুমি এই যে সমস্ত দ্রবণে তুমি পরিবাহিতার মান নেবে সেই সমস্ত দ্রবণের মধ্যে পুনরায় ডুবানোর মাধ্যমে এই সমস্ত পদার্থের পরিবাহিতা কত সেটা নির্ধারণ করা। যেমন আমরা জানি, একটা প্র্যাকটিক্যালি বলতেছি কথাটা, আসলে যখন মনে করো এই নমুনা দ্রবণ, বিশেষ করে নমুনা দ্রবণ কি কি আছে, যে নমুনা দ্রবণ আমি বললাম 5% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। সুপ্রিয় শিক্ষার্থী, 5% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলতে তুমি কি বুঝো? অনেক সময় আসতে পারে 5% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলতে তুমি কি বুঝো? তুমি বলবে যে 100 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে শুষ্ক ও বিশুদ্ধ অবস্থায় 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মিশ্রিত আছে। 5% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ বলতে কি বুঝো? ঠিক একইভাবে তুমি বলবে যে 100 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে শুষ্ক ও বিশুদ্ধ অবস্থায় 5 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ আছে। তুই বলতে পারছ অ্যাসিটিক অ্যাসিড তো সাধারণত সলিউশন হিসেবে থাকে। অনেক সময় অ্যাসিটিক অ্যাসিডকে আমরা সাধারণত এটাকে কঠিন করে নিতে পারি, শুকিয়ে নিতে পারি। এরকম করে যদি আমি একটা অ্যাসিটিক অ্যাসিড একটা কিছু পাউডার
মনে করো 5 গ্রাম এফে নিয়ে অর্থাৎ 5 গ্রাম এফে নিয়ে 100 মিলিলিটারের একটা আয়তনিক রাখছে, তারপর পানি দিয়ে এটাকে ভালো করে দ্রবীভূত করে, মনে করো এই 20 ml 50 ml পানি দিয়ে ভালো করে দ্রবীভূত করবো। এরপরে পানি দিয়ে আপ টু দ্য মার্ক 100 ml দাগ বরাবর পরিপূর্ণ করে 100 মিলিলিটার সলিউশন তৈরি করতে হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে 100 গ্রাম এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে শুষ্ক বিশুদ্ধ অবস্থায় 5 গ্রাম এসিটিক অ্যাসিড আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে যে 5% সোডিয়াম ক্লোরাইড বলতে কি বুঝো, 5% এসিটিক অ্যাসিড দ্রব্য বলতে কি বুঝো। তাহলে এদের সংখ্যাটা হবে কি, 100 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি শুষ্ক বিশুদ্ধ অবস্থায় 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে, তখন সেটা হবে 5% সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আর যদি 100 মিলিলিটার এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে শুষ্ক বিশুদ্ধ অবস্থায় 5 গ্রাম এসিটিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তখন সেটা হবে 5% এসিটিক অ্যাসিডের সলিউশন। আরেকটা হচ্ছে যে মনে করো আমি পাতিত পানির কথা বলছি, পাতিত পানি না দিই, কত ট্যাপের পানি দিই, ট্যাপের পানি, তারপর দিলাম মনে করো পাতিত পানি, পাতিত পানি। এগুলো সবগুলো মনে করো আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিলাম। এদের সবার তাপমাত্রা হচ্ছে মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এদেরকে নিলাম। কক্ষ তাপমাত্রায় তখন আমি পরিবাহিতার যন্ত্র দিয়ে, যখন পরিবাহিতা 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 সাধারণত এটা মিলি সিমেন্স পার সেন্টিমিটারে আমি তার পরিবাহিতাগুলো ইন্ডিকেটর করবো। এবং সুপ্রিয় শিক্ষার্থী, 5% সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতা সাধারণত আমরা পেয়ে থাকি 5 থেকে 10 মনে করো মিলি সিমেন্স পার সেন্টিমিটার। এটা আমরা 5% এসিটিক অ্যাসিড জন্য পেয়ে থাকি 0.5 থেকে 0.8 মিলি সিমেন্স পার সেন্টিমিটার। আবার টেপের পানির জন্য পেয়ে থাকি 5 ইন্টু 5.5 ইন্টু 10⁻³ মিলি সিমেন্স পার সেন্টিমিটার। এবং পাতিত পানির জন্য পেয়ে থাকি 5.5 ইন্টু 5.0 ইন্টু 10⁻² মিলিসিমেন্স পার সেন্টিমিটার। এবার আমরা পেয়ে থাকি, সো এটা 5.0 হবে, 5.0 ইন্টু 10⁻², আর এটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতেছি পরিবাহিতা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের। তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি এই 5% সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণটা হচ্ছে একটা, ধরতে গেলে একটা সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে এক ধরনের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং এটা একটা ধরতে গেলে যখন জলীয় দ্রবণে নেওয়া হয় তখন এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। সেই জন্য কিন্তু এর পরিবাহিতা কিন্তু সবচেয়ে বেশি। আবার দেখা যায় যে অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। অ্যাসিডকে যখন আমরা জলীয় দ্রবণে মিশ্রিত করি তখন এটা অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, আংশিকভাবে বিয়োজিত হয়। আংশিকভাবে বিয়োজিত হওয়ার কারণে তার কিন্তু পরিবাহিতা তুলনামূলকভাবে কম হয়, অর্থাৎ 0.5 থেকে 0.8 মিলি সিমেন্স পার সেন্টিমিটার পরিবাহিতা হয়। তার কারণ হচ্ছে এটা আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে, মনে করো এটা হচ্ছে বিয়োজন মাত্রা হচ্ছে যে এবার বিয়োজিত হয়ে এখানে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে। আর অ্যাসিটিক অ্যাসিডটা সাধারণত বিয়োজিত হয় আংশিকভাবে, যেমন অ্যাসিটিক অ্যাসিড এটা আংশিকভাবে বিয়োজিত হবে, তার চিহ্নটা সাধারণত আমরা রিভার্সিবল চিহ্ন দিয়ে দেখাবো। যেটা আংশিকভাবে বিয়োজিত হয় তার চিহ্নটা হচ্ছে রিভার্সিবল চিহ্ন। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এটা আংশিকভাবে বিয়োজিত হয়, সেই জন্য তার কিন্তু পরিবাহিতা তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আমরা জানি ট্যাপের পানি, এই পানির মধ্যে বিশেষ করে এটা ভূগর্ভস্থ পানি, টিউবওয়েলের পানি, সে পানির মধ্যে সাধারণত ক্যালসিয়াম লবণ থাকে, ম্যাগনেসিয়াম লবণ থাকে, কার্বনেট লবণ থাকে, ক্যালসিয়াম লবণ, ম্যাগনেসিয়াম লবণ, কার্বনেট লবণ, এই সমস্ত লবণ সেখানে মিশ্রিত অবস্থায় থাকে, যার কারণে এটা মনে ট্যাপের পানি কিন্তু এটা বিয়োজিত হয়, তবে একটু দুর্বলভাবে বিয়োজিত হয়, আংশিকভাবে বিয়োজিত হয়। এমনি একটু সামান্য অ্যাসিড দেওয়ার পরে কিন্তু আসলে বিয়োজনটা ঘটে পরিপূর্ণভাবে। এই বিয়োজন মাত্রা খুব কম বিদায় এ কিন্তু পরিবাহিতা তুলনামূলকভাবে কম।
আর প্রাকৃতিক পানি আসলে একটা বিশুদ্ধ পানি, এটা হচ্ছে একটা অর্ধ পরিবাহী অর্থাৎ কুপরিবাহী পদার্থ। আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ স্বল্প মাত্রায় প্রবাহিত হয় তাদেরকে আমরা কি বলি, বিদ্যুৎ তড়িৎ কুপরিবাহী পদার্থ বলি। এই তড়িৎ কুপরিবাহী পদার্থ হচ্ছে প্রাকৃতিক পানি, বিশুদ্ধ পানি, বৃষ্টির পানি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন নগণ্য পরিমাণে হয়, সেজন্য তাদের পরিবাহিতার মান অনেক কম, অনেক কম। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় এই ধরনের একটা মনে করেন চাপ দিয়ে বলতে পারে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাদের পরিবাহিতা ভিন্নতার কারণ বিশ্লেষণ করে। যে কারণগুলো আমি কিছুক্ষণ আগে বললাম যে 5% সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতা বেশি কেন, এটা একটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে অনেক সময়। একবার আসছিল মনে হয় 2015-তে মনে হয় এই ধরনের একটা প্রশ্ন আসছিল তড়িৎ রসায়নের, যে এরকম একটা চার্ট ছিল, সেখানে পরিবাহিতার মান কতগুলো দেওয়া হলো, দেওয়ার পরে বলা হলো এরকম ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তো এখানে উত্তর হবে কি যে 5% সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতা অনেক বেশি, অর্থাৎ 5 থেকে 10 মিলিসিমেন্স পার সেন্টিমিটার হওয়ার মূল কারণ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আর 5% অ্যাসিটিক অ্যাসিডের পরিবাহিতা তুলনামূলকভাবে কম হওয়ার কারণ হচ্ছে এটা একটা দুর্বল অ্যাসিড, এটা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর ট্যাপের পানির মধ্যে সাধারণত এটা মনে করো ভূগর্ভস্থ ওয়াটার, ভূগর্ভস্থ পানি, এটার মধ্যে সাধারণত ক্যালসিয়াম আয়ন এবং সেখানে কি থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে এবং কার্বন আয়ন থাকে। এই টিউবওয়েলের ওয়াটারে সাধারণত, সেজন্য এটা মনে করো পরিবাহিত হচ্ছে 5 × 10⁻², অর্থাৎ 0.05 মিলিসিমেন্স পার সেন্টিমিটার, এটা অনেক কম। আর বিশুদ্ধ পানি যেটা আমি বললাম প্রাকৃতিক পানি, সেটা কিন্তু আসলে একটা বিদ্যুৎ পরিবাহী পদার্থ, এটা কিন্তু এর সামান্য অ্যাসিড বা কাঠ দেওয়া ছাড়া সাধারণ পরিবাহিত হয় না। এই অবস্থায় কিন্তু তার পরিবাহিত হচ্ছে অতি নগণ্য, অতি কম, যে 5.5 × 10⁻³ মিলিসিমেন্স পার সেন্টিমিটার। এটা আসলে একেবারেই মনে করে বিয়োজিত হয় না বললে চলে, অ্যাসিড দিলেই হয়, এটাও প্রায় বিয়োজিত হয় না। কিন্তু এই সমস্ত লবণের অস্তিত্ব থাকার কারণে, যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই সমস্ত অস্তিত্ব থাকার কারণে সাধারণত এর পরিবাহিতা তুলনামূলকভাবে অনেক কম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। এখন আলোচনা করবো ধাতু নিষ্কাশন। বিশেষ করে আমরা ধাতু নিষ্কাশন বলতে যেগুলো তড়িৎ বিশ্লেষ্য, আসলে ধাতু নিষ্কাশন দুই ধরনের হয়। একটা হচ্ছে কার্বন বিজান পদ্ধতি নিষ্কাশন, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশন। আসলে এখানে আলোচনাটা হবে ধাতু নিষ্কাশনটা হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশন। আসলে আমরা কোন ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করে থাকি, সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে সেটা জানতে হবে। সাধারণত যেগুলো অধিক সক্রিয় ধাতু, যেগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যেগুলো আকরিক হিসাবে থাকে, যারা সক্রিয় ধাতু তাদেরকে সাধারণত আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করে থাকি। আর যেগুলো মধ্যম সক্রিয় ধাতু, বিশেষ করে মনে করো অধিক সক্রিয় ধাতু আমরা কোনগুলোকে বলবো, বিশেষ করে খাদ ধাতুগুলোকে বলবো, মৃৎ খাদ ধাতুকে বলবো, অ্যালুমিনিয়ামকে বলবো, এই সমস্ত ধাতুগুলো সাধারণত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি, নিষ্কাশন করে থাকি। আর যেগুলো মধ্যম শক্তির ধাতু, বিশেষ করে জিঙ্ক, লেড, আয়রন, কপার, এই সমস্ত এগুলোকে সাধারণত আমরা কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করে থাকি। আবার কপারকে কোনো কোনো সময় তার অবিশুদ্ধ কপার, যেটা 98% কপার, যেটাকে আমরা ব্লিস্টার কপার বলি, কিংবা জিঙ্ক স্পেলটা 97% জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক, সাধারণত এই সমস্ত স্পেলটার, অবিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ কপার, যেগুলো ব্লিস্টার কপার বলা হয়, যেগুলো স্পেলটার বলা হয়, এগুলো থেকে সাধারণত আবার বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা ধাতুগুলিকে নিষ্কাশন করে থাকি। কিন্তু মধ্যম শক্তির ধাতুগুলিকে আমরা কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে ধাতুগুলোর কথা বলবো, বিশেষ করে দুইটা ইম্পর্টেন্ট ধাতু আছে যেগুলোকে আমরা নিষ্কাশন করতে আমাদেরকে যথেষ্ট ব্যয় হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সেগুলো হচ্ছে একটা সোডিয়াম, একটা অ্যালুমিনিয়াম। এই দুইটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, যে সোডিয়াম ধাতু নিষ্কাশন এবং অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। আসলে সোডিয়াম ধাতু নিষ্কাশন বা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, এই ধাতুগুলো নিষ্কাশন করা হয় তাদের আকরিক থেকে। এবং সোডিয়াম ধাতুর আকরিক, একটা উৎকৃষ্ট আকরিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলে থাকি রক সল্ট।
আকরিক নাম হচ্ছে রক সল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আকরিক কাকে বলে? আকরিক হচ্ছে যে সকল খনিজ পদার্থ থেকে সহজ ও লাভজনক উপায়ে ধাতুকে নিষ্কাশন করা সম্ভব, ওই সমস্ত খনিজ পদার্থকে আমরা আকরিক বলে থাকি। আসলে সকল খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। যে সকল খনিজ পদার্থ থেকে আমরা ধাতুকে পৃথক করতে পারবো, আলাদা করতে পারবো, নিষ্কাশন করতে পারবো, সেই সকল খনিজ পদার্থকে সাধারণত আমরা আকরিক বলে থাকি। এই আকরিক হচ্ছে যে এই সোডিয়ামের একটা উৎকৃষ্ট আকরিক, প্রধান আকরিক, সেটা হচ্ছে যে রক সল্ট, খাদ্য লবণ। এবং অ্যালুমিনিয়ামের একটা আকরিক, যেটা থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করি, সেটা হচ্ছে বক্সাইড। বক্সাইডটা হচ্ছে দেখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড টু মলিকুল ওয়াটার। সোডিয়াম ক্লোরাইডের আসলে তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হচ্ছে প্রায় 801 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। 21 মিনিট। আর অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা বললাম বক্সাইড, যেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড টু মলিকুল ওয়াটার, সেটা কিন্তু সাধারণত গলনাঙ্ক হচ্ছে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এত তাপমাত্রায় মনে করে এই ধাতুগুলোকে নিষ্কাশন খুবই ব্যয়বহুল। 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও তাপমাত্রা কমাই আনার জন্য সেখানে কিছু অপদ্রব্য, কিছু বস্তু ব্যবহার করা হয়। এখানে ঠিক এরকম করে বিশিষ্ট পদার্থ মিশ্রিত করে তাদের কিন্তু তাপমাত্রাটা কমাই আনা হয়। যে সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যদি ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হয়, প্রায় 42% সোডিয়াম ক্লোরাইডে যদি 58% ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হয়, তখন এই দুইটার মিশ্রণে কিন্তু গলনাঙ্কটা যে 805 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসে, নিয়ে আসা হয়। আবার এই যে বক্সাইড বললাম, সেখানে ক্রায়োলাইট একটা বস্তু আছে, যেটার নাম হচ্ছে হেক্সাফ্লোরো সোডিয়াম অ্যালুমিনেট। হেক্সাফ্লোরো সোডিয়াম অ্যালুমিনেট, হেক্সাফ্লোরো সোডিয়াম অ্যালুমিনেট, যেটা আসলে এক মলিকুল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে 3 মলিকুল সোডিয়াম ফ্লোরাইড মিশ্রিত থাকে। এবং সেখানে আরো একটা ফ্লুরোস্পার। ফ্লুরোস্পার কি? এটা হচ্ছে ক্যালসিয়ামের একটা আকরিক, যেখান থেকে ক্যালসিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয়, যেখান থেকে ফ্লুরিনকে নিষ্কাশন করা হয়, এদের একটা আকরিকের নাম হচ্ছে ফ্লুরোস্পার। তাহলে এই ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার এই দুটো মিশ্রিত করার পর এর তাপমাত্রাটা আরো কমিয়ে আনা সম্ভব। এই 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে এনে প্রায় 800 থেকে 750 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সোডিয়াম ক্লোরাইড বললাম, সেই সোডিয়াম ক্লোরাইড থেকে যদি সোডিয়াম ধাতুটা নিষ্কাশন করতে হয়, তাহলে আমাদেরকে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিতে হয়। এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিতে হয়। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের নিচের দিক থেকে একটা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। যখন সোডিয়াম ক্লোরাইডকে যখন মনে করো আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন সেখানে কি উৎপন্ন হয়? সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এখানে মনে করো চতুর্দিকে একটা কেতুর, এটা কেতুর থাকে, কেতুর হিসাবে থাকে, এটা মাইনাস, এটা কেতুর হিসাবে মনে করো থাকে, এভাবে আছে চতুর্দিকে, এটা মনে করে গাঢ় অবস্থা আছে। এরপরে এটা আসলে এনোড হিসাবে আছে, এটা হচ্ছে এনোড, এটা হচ্ছে কেতু, এটা কেতুর হিসাবে আছে। এটাকে একটা তার জালির মধ্যে রাখা হয়। এই মনে করো একটা তার জালির মধ্যে এই কেতুর দণ্ডটাকে রাখা হয়। এই যে মনে করো এটা এভাবে একটা ব্যাটারি যুক্ত করা হবে, যেটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক চার্জযুক্ত। এখন এখানে মনে করো একটা গম্বুজ আকারে একটা পাত রাখা হয়। তারপর এখানে যখন সোডিয়াম ক্লোরাইড যখন মিশ্রিত হয়, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই আয়নগুলো থাকবে, এই ক্লোরাইড আয়নটা এখানে যাবে এবং সোডিয়াম আয়নগুলো এখানে প্রবেশ করবে। সোডিয়াম আয়নগুলো আবার এদিকেও প্রবেশ করবে, প্রবেশ করে এখানে একটা রিঅ্যাকশন সংঘটিত হবে, এখানে উপর দিয়ে এটা বদ্ধ করে দেওয়া হবে এবং এদিক থেকে তুমি এই দিক থেকে সাধারণত সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ সেখানে যোগ করা হয়, মিশ্রিত করা হয়, নেওয়া হয় এদিকে। এবার মনে করো সাধারণত এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা এবার রাখা হয়, এখান থেকে কিন্তু ক্লোরিন গ্যাসটা নির্গত হয় আর এখানে কিন্তু সোডিয়াম ধাতুটা জমা হয়, সোডিয়াম ধাতু জমা হবে, সোডিয়াম ধাতু এখানে জমা হবে। তাহলে এখানে মনে করো যে রিয়েকশনটা সংঘটিত হয়, যে এটা হচ্ছে যে তোমার কেতুটির যে রিয়েকশনটা সংঘটিত হবে, কেতুটির সাধারণত কি আছে? সেখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, সেখানে বিজারণ করবে। যে সোডিয়াম আয়ন এখানে আসবে, কেতুটির মধ্যে আসবে, সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর এনোডে কি করবে? এনোডে মনে করো তোমার ক্লোরাইড আয়ন আছে, এই ক্লোরাইড আয়ন ইলেকট্রন দান করবে কাকে? এনোডকে দান করবে। এনোডের মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে, এনোডকে দান করবে। দান করার পর সেখানে ক্লোরিন পরমাণু পাবো, এরকম একাধিক ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। কাজে এখানে ক্লোরিন গ্যাস নির্গত হয়ে আসবে
এখানে সোডিয়াম ধাতু জমা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তাপমাত্রাটা 500 থেকে 550-এ আনার জন্য সাধারণত ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ক্যালসিয়াম ক্লোরাইড বিশেষ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড সাধারণত বিশ্লেষণের জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয় সেই তাপমাত্রাটা অনেক ব্যয়বহুল। সেই তাপমাত্রাটা কমিয়ে আনার জন্য সাধারণত কম তাপমাত্রায় এখান থেকে সোডিয়াম ধাতুটা নিষ্কাশন করার জন্য, ক্লোরিন গ্যাসটা নিষ্কাশন করার জন্য আমরা সাধারণত ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাটা মনে রাখবে যে আসলে সোডিয়াম ক্লোরাইড শুধু সোডিয়াম ধাতুর আকরিক নয়, এটা ক্লোরিনের আকরিক বটে। কারণ এই বস্তু থেকে আমরা শুধু সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করতেছি না, আমরা ক্লোরিন গ্যাসকেও নিষ্কাশন করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ধাতুটি কীভাবে নিষ্কাশন করবে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার কিন্তু পদ্ধতিটা একই রকম, দক্ষিণের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, কিন্তু কাজটা কিন্তু ভিন্নটাই। যে আমরা এই ধরনের একটা মনে করো পাত নেব, যে লোহার পাত নিলাম, তার চতুর্দিকে কিন্তু আমি মনে করো একটা মনে করো এরুট হিসাবে চতুর্দিকে তেতুট হিসাবে মনে করো আমি গ্রাফাইটের একটা পাত দেবো, এই পাত ব্যবহার করব। এটা সাধারণত তেতুট হিসাবে থাকবে এবং উপর দিক থেকে আমি গ্রাফাইটের দণ্ড এভাবে আর এইভাবে আমরা একটার সাথে একটা এইভাবে যুক্ত করে দেবো। যুক্ত করার পর এগুলো থেকে আমরা একটা পজিটিভ চার্জ মনে করে, এটা এইখানে মনে করো পজিটিভ চার্জ আছে, এটা ব্যাটারি, এবার ব্যাটারিটা মনে করে ফিট করে দিলাম, বাইরে দিকে ফিট করে দিলাম। এখন মনে করে কী করবে, এখানে মনে করে আমরা দ্রবণটা নেব, সেটা তিনটা বস্তু নেব। একটা বস্তু হচ্ছে বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু 2 মলিকুল ওয়াটার, আরেকটা হচ্ছে ট্রাইউলাইট, হেক্সাফ্লোরোসোডিয়াম অ্যালুমিনিয়াম, এবং আরেকটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইড। এগুলো সাধারণত এটা মনে করো 60% নেওয়া হয়, আর এগুলো সাধারণত 20% করে নেওয়া হয়, 20% করে নেওয়া হয়। তাহলে আমরা বুঝতেছি এদের রেশিও কি 1:3:1, এই রেশিওতে নিতে হবে। এটা 20 দিয়ে ভাগ করলো 1, 20 দিয়ে ভাগ করলো 3, 20 দিয়ে ভাগ করলো 1, এই রেশিওতে 1:3:1, এই রেশিওতে এখানে দ্রবণটা মিশ্রিত করা হয়। যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন এই অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ বক্সাইড বিয়োজিত হয়ে সেখানে মনে করে অ্যালুমিনিয়াম 3+ প্লাস অক্সাইড আয়ন উৎপন্ন করে, 3 মোল অক্সাইড আয়ন, 2 মোল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করে। এবং এখানে যে কেতুনের কথা বললাম, কেতুনে কি ঘটে, কেতুনের বিজারণ ঘটবে। কেতুনে এই যে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। আর অ্যানোডে কি বিক্রিয়া করবে, অ্যানোডে যে অক্সাইড আয়ন আছে, এখানে যে অক্সাইড আয়ন, সে অক্সাইড আয়ন মনে করো 3টে অক্সাইড আয়ন সেখানে ইলেকট্রন ছাড়বে, ছাড়ার পর সে অক্সিজেন পরমাণু, 3টে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। 3টে অক্সিজেন পরমাণুতে পরিণত হলে সে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তো এখন এরকম 3টা অক্সিজেন এইরকম পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে 3 মলিকুল অক্সিজেন অণু সৃষ্টি করবে। এখন আমি যদি মনে করো এটাকে যদি ক্যান্সেল করতে চাই, যে ইলেকট্রন যদি ক্যান্সেল করতে চাই, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 2 মলিকুল অ্যালুমিনিয়াম ধাতু এবং 3 মলিকুল অক্সিজেন গ্যাস সেখানে উৎপন্ন হবে। সেই অক্সিজেন গ্যাসটা আবার কার্বন দ্বারা বিজারিত হয়ে সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, আবার কার্বন মনোক্সাইড পরবর্তীতে আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, আবার এই কার্বন মনোক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। 28 মিনিটে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো নির্গত হতে থাকবে। যে মনে করে গ্রাফাইট দণ্ড দিয়ে কার্বন ডাইঅক্সাইডগুলো গ্যাসগুলো নির্গত হবে, আর এখানে মনে করে অ্যালুমিনিয়াম ধাতুগুলো জমা হবে, এবং অ্যালুমিনিয়াম ধাতুগুলো এই মনে করে এখানে একটা স্টক করতে হবে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা অ্যালুমিনিয়াম ধাতুগুলোকে এখানে আলাদা করে নিতে পারি। অ্যালুমিনিয়াম ধাতু আলাদা করে নিতে 3টা স্তরে বিভক্ত হয়ে যাবে। নিচের স্তরে থাকবে অ্যালুমিনিয়াম, মাঝামাঝি স্তরে অ্যালুমিনিয়াম, উপরের স্তরে 3টা মিশ্রণ। শেষ পর্যন্ত এখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুগুলো শিক্ষার্থী আমরা এভাবে নিষ্কাশন করতে থাকবো। তো আজকে যে লেসনটা পড়ালাম তার উপর একটা উদ্দীপক দিচ্ছি, উদ্দীপকটা তোমরা দেখবে এবং বাসার মধ্যে করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা হচ্ছে আজকে উদ্দীপক নাম্বার হচ্ছে আমার, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে 41তম অনলাইন ক্লাস, আজকের উদ্দীপক নম্বর বাসার কাজ উদ্দীপক হচ্ছে যে 41 নম্বর উদ্দীপক। আমি এখানে মনে করি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড অ্যাসিটিক অ্যাসিড 5%
সোডিয়াম ক্লোরাইড 5% অ্যাসিডিক অ্যাসিড 5%, তারপর হচ্ছে ট্যাপের পানি উপাতিত পানির পরিবাহিতা যথাক্রমে 5 থেকে 10 মিলি সিমেন্স পার সেন্টিমিটার, 0.5 থেকে 0.8 মিলি সিমেন্স পার সেন্টিমিটার, তারপর হচ্ছে 5 ইন্টু 10⁻² মিলি সিমেন্স পার সেন্টিমিটার এবং 5.5 ইন্টু 10⁻³ মিলি সিমেন্স পার সেন্টিমিটার। দিয়ে আমি দিচ্ছি বৈদ্যুতিক পরিবাহিতার একক কি? বৈদ্যুতিক পরিবাহিতার একক কি? দিয়ে দিচ্ছি পরিবাহিতা, বৈদ্যুতিক পরিবাহিতা কয় ধরনের থাকতে পারে তাদের সংজ্ঞা দাও। যে কয় ধরনের থাকতে পারে তাদের নাম সহ লিখলে 1 নম্বর পাবে এবং তাদের সংজ্ঞা দেবে। দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে রাসায়নিক পদার্থ মানে সোডিয়াম ক্লোরাইড 5%, অ্যাসিডিক অ্যাসিড, ট্যাপের পানি, পাতিত পানি সবই আসলে কেমিক্যাল। উদ্দীপকে রাসায়নিক পদার্থসমূহে পরিবাহিতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। বাহিতার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। দিয়ে দিচ্ছি উদ্দীপকের প্রথম রাসায়নিক পদার্থটি প্রথম উদ্দীপকে উল্লেখিত প্রথম রাসায়নিক পদার্থ থেকে তার উপাদান মৌলিক পদার্থ সমূহের নিষ্কাশন প্রক্রিয়া বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, বৈদ্যুতিক পরিবাহিতার একক কি? একটা হচ্ছে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার এবং বা মিলি সিমেন্স পার সেন্টিমিটার। বৈদ্যুতিক পরিবাহিতা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা। এদের সংজ্ঞা দেবে। তারপর হচ্ছে উদ্দীপকের রাসায়নিক পদার্থ, এখানে 4টা রাসায়নিক পদার্থ দিলাম। একটা সোডিয়াম ক্লোরাইড, একটা অ্যাসিডিক অ্যাসিড, একটা ট্যাপের পানি, একটা পাতিত পানি। এদের কিন্তু পরিবাহিতা আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। তার কারণ ব্যাখ্যা করবে, যেগুলো আমি পড়ালাম। উদ্দীপকের উল্লেখিত প্রথম রাসায়নিক পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড থেকে তার উপাদান মৌলিক পদার্থ সোডিয়াম এবং ক্লোরিন কিভাবে নিষ্কাশন করবে তা বিশ্লেষণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকুক। লেসন 3 আমি কমপ্লিট করলাম। এতটুকু থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।